নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান ভারতের এই নতুন ফর্মটা ফিল আপ করা নিয়ে অনেকেই চিন্তায় আছেন। তো কোনো চিন্তা করবেন না, আপনারা জাস্ট আজকের এই ভিডিওটি পুরোটা দেখুন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই আয়ুষ্মান ভারতের ফর্মটা একদম সহজভাবে পূরণ করে দেখাবো। কোন ঘরে কি লিখবেন আর এই হ্যাঁ বা না এর ঘরে কি বসালে ফর্মটা রিজেক্ট হবে না, সবটা জলের মতো পরিষ্কার করে দেব। অন্য কোনো ভিডিও দেখার আর দরকার পড়বে না। এই একটা ভিডিও দেখলে আপনারা নিজেরাই নিজেদের ফর্ম ফিল আপ করতে পারবেন। চলুন আর দেরি না করে ফর্ম ফিল আপটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে চেয়েছে এই যে জায়গাটায় তারিখ। তো আপনি যেদিন এই ফর্মটা জমা দেবেন সেদিনকার তারিখটা ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই যে ঘরটাতে চেয়েছে আবেদনকারীর বিবরণ, আধার নাম্বার। যে আবেদন করছে তার আধার নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে কি চেয়েছে, এখানে চেয়েছে আবেদনকারীর নাম, মানে যে আবেদন করছে তার নামটা কিন্তু এখানে দিতে হবে। নামটা বসানোর পরে রেশন কার্ডের নাম্বার এই ঘরটায় বসিয়ে দিতে হবে। যখন আপনি রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, নিচে চলে আসবেন বিভাগ। এই বিভাগের ক্ষেত্রে AAYSP, RKSY1, RKSY2, GEN জেনারেল। তো সেক্ষেত্রে আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে, কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, যে ক্যাটাগরির রেশন কার্ড হবে সেই ঘরটাতে আপনি টিক মেরে দেবেন। টিক মারার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, আসলে এখানে দেখতে পাবেন আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার। মানে এই যে এখানে কিন্তু আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইলটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। যে আবেদন করছে সে পুরুষ, নারী না অন্যান্য লিঙ্গ চেয়েছে। তো যদি পুরুষ হয় পুরুষের ঘরে টিক মেরে দেবেন। দেওয়ার পরে জন্ম তারিখ, জন্ম তারিখটা আপনারা আপনাদের আধার কার্ড থেকে পেয়ে যাবেন। প্রথমে এখানে ডেট অনুযায়ী বসাবেন, তারপরে মাস, তারপরে সাল, এক এক করে এখানে ঘরে বসিয়ে নেবেন। বসানোর পরে একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু চেয়েছে সম্পূর্ণ ঠিকানা, বাড়ির নম্বর, রাস্তা, গ্রাম, ওয়ার্ড। প্রথমে আপনারা আপনাদের বাড়ির নাম্বারটা দিয়ে দেবেন। এটা কিন্তু আপনারা আপনাদের ভোটার লিস্টের ওখানে নাম্বারটা পেয়ে যাবেন, বাড়ির নাম্বার। তারপরে গ্রাম দেবেন, তারপরে থানা দেবেন, তারপরে পোস্ট অফিস দেবেন, তারপরে পিনকোড দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে এখানে চেয়েছে জেলা, জেলাটা বসাবেন। কোন জেলায় বাস করেন সেটা বসিয়ে দেবেন। তারপরে চেয়েছে ব্লক, ব্লক আপনি কোন ব্লকের অধীনে সেটা বসাবেন। তারপরে চেয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। লেখার পরে এবার একটু নিচের দিকে আসলে পরিবারের প্রধানের নাম। ধরুন আপনি আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার বাবা বা মা রয়েছে গার্জেন হিসেবে। তো সেক্ষেত্রে যে গার্জেন রয়েছে তার নামটা এইখানে কিন্তু বসাতে হবে পরিবারের প্রধানের নাম হিসেবে। যদি আপনি গার্জেন হন, আপনি পরিবারের প্রধান হন, তাহলে আপনি আপনার নামটা এখানে বসিয়ে দেবেন। এবারে বলছে মোট পরিবারের সদস্য সংখ্যা। এই যে ঘরটা রয়েছে এই ঘরে আপনাদের পরিবারে কতজন সদস্য রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ৪ জন কি ৫ জন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। লেখার পরে এই যে ঘরটা রয়েছে প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। যদি প্যান কার্ডের নাম্বারটা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে কিছু দেওয়ার দরকার নেই। নিচের দিকে নির্বাচনী বিবরণ, যদি ১৮ বছরের বেশি বয়স হয় তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আবেদন করছে তার বয়স কিন্তু ১৮ বছরের ওপরে হতে হবে। ১৮ বছরের নিচে হলে সে কিন্তু আবেদন করতে পারবেন না। কারণ কি, এখানে চেয়েছে এপিক নাম্বার। এই জায়গাটায় কিন্তু আপনাকে বসাতে হবে আপনার ভোটার কার্ডের নাম্বার। যখনই এটা বসিয়ে কমপ্লিট করবেন তারপরে চেয়েছে এসি নাম্বার। এই ঘরটায় কি করবেন, আপনি আপনার ব্লকের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে এসি নাম্বারে বসিয়ে দেবেন। তারপরে চেয়েছে এই ঘরটায় পার্ট নাম্বার, অর্থাৎ আপনাদের বুথের একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে চেয়েছে সিরিয়াল নাম্বার, মানে কি আপনার ভোটার লিস্টে কত নম্বর এতে সিরিয়ালে আপনার নামটা রয়েছে সেই নাম্বারটা জাস্ট শুধু এখানে বসিয়ে দেবেন। শুধু নাম্বারগুলো বসাতে হবে। এটা আপনি কোথায় পাবেন, এর জন্য ভোটার পোর্টাল ওয়েবসাইটে গিয়ে আপনি ভিজিট করতে পারেন। আর তা না হলে ভোটের সময় যে আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হয়েছিল সেই রিসিপ্টে এগুলো কিন্তু পেয়ে যাবেন। এটা যখন আপনি পূরণ করে ফেলবেন, একটু নিচের দিকে আসলে স্বাস্থ্য সাথী বিস্তারিত তথ্য অঙ্কের এই ঘরটায় কিন্তু আপনি নাম্বারটা বসিয়ে দেবেন। এই ঘরটায় আপনি কিন্তু নাম্বারটা বসিয়ে দেবেন স্বাস্থ্য সাথী কার্ডের। যখন এটা বসিয়ে দেবেন তখন কিন্তু এখানে চেয়েছে যোগ্যতার মাপকাঠি গ্রামীণ এলাকার জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাপকাঠি যে পরিবারের কাঁচা দেয়াল এবং কাঁচা ছাদ সহ একটি মাত্র ঘর, আপনার পরিবারে থাকার জন্য যদি কেবল একটি ঘর থাকে এবং সেই ঘরের দেয়াল ও ছাদ দুটোই যদি কাঁচা, যেমন মাটির দেয়াল, খড়, টালির ছাউনি বা বাঁশের বেড়া হয়, তবে বক্সে
হ্যাঁ ঘরে টিক মারুন। আপনার যদি পাকা বাড়ি থাকে অথবা আপনার কাঁচা বাড়ি হলেও যদি ঘরের অংশ একের বেশি, যেমন ২টি বা ৩টি ঘর হয়, তবে না বক্সের ভেতরে টিক মারুন। দ্বিতীয় শর্ত, এখানে কয়েকটা শর্ত রয়েছে, শর্তগুলো কিন্তু আপনাকে হ্যাঁ বা না বক্সে টিক মারতে হবে। এবারে বলছে ১৬ থেকে ৫৯ বছরের বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। এখানে কি বোঝাতে চেয়েছে, আপনার পরিবারে যদি ১৬ থেকে ৫৯ বছরের বয়সের মধ্যে কোনো মানুষ না থাকে, অর্থাৎ পরিবারে শুধু ছোট বাচ্চা ১৬ বছরের কম এবং বয়স্ক মানুষ ৬০ বছরের বেশি আছে, তবে কিন্তু হ্যাঁ ঘরে টিক মারুন। আর যদি আপনার পরিবারে যদি ১৬ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে অন্তত একজনও সদস্য থাকেন, যেমন আপনি নিজে, আপনার স্বামী-স্ত্রী বা কোনো সন্তান যার বয়স এই সীমার মধ্যে, তবে না বক্সে টিক মারুন। তারপরে কি বলছে এখানে, এই যে জায়গাটায় কি বলছে, ১৬ থেকে ৫৯ বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, নারী প্রধান পরিবার। পরিবারে যদি ১৬ থেকে ৫৯ বছরের কোনো পুরুষ না থাকে এবং একজন মহিলা পরিবারটি চালান, তবে কিন্তু এখানে হ্যাঁ দেবেন। পরিবারে যদি ১৬ থেকে ৫৯ বছরের বয়সী কোনো পুরুষ সদস্য থাকেন, তবে না দেবেন। প্রতিবন্ধী সদস্য আছে এবং কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। মানে কি বোঝাতে চাইছে এখানে, যে পরিবারে প্রতিবন্ধী ব্যক্তি আছে কিন্তু উপার্জন বা কাজ করার মতো কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ নেই, তবে কিন্তু এই ঘরে হ্যাঁ বসাবেন। পরিবারে প্রতিবন্ধী সদস্য না থাকলে অথবা কাজ করার মতো মানুষ থাকলে তাহলে নাতে টিক দেবেন। এবারে আসা যাক এসসি/এসটি পরিবার সমূহ। আবেদনকারীর পরিবার তপশিলি জাতি এসসি বা তপশিলি উপজাতি এসটি ভুক্ত হলে হ্যাঁ ঘরে টিক দিন। জেনারেল বা ওবিসি ক্যাটাগরির হলে না ঘরে টিক দিন। হয়ে গেল। এবারে আসি ভূমিহীন পরিবার সমূহ যাদের আয়ের প্রধান অংশ মাসে দৈনিক মজুরি ভিত্তিক শ্রম থেকে আসে, শারীরিক শ্রম থেকে আসে। তাহলে কি করবেন, এখানে নিজের কোনো চাষের জমি নেই এবং দিন মজুরি বা ক্যাশি শ্রম করে সংসার চালান, তবে হ্যাঁ ঘরে টিক দিন। নিজের জমি থাকলে বা আয়ের জন্য স্থায়ী উৎস থাকলে না ঘরে টিক দিন। তারপরে বলছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবারের সদস্য। এখানে কি হবে, পরিবারের কেউ এই পেশার সাথে যুক্ত থাকলে হ্যাঁ হবে, আর যদি না হয় তাহলে নাতে টিক মারবেন। তারপরে বলছে আদি উপজাতি গোষ্ঠী সমূহ বিশেষভাবে অনুগ্রস্ত আদিবাসী বা উপজাতি গোষ্ঠীভুক্ত হলে হ্যাঁতে টিক মারবেন। সাধারণ বা অন্যান্য গোষ্ঠী হলে নাতে টিক মারবেন। এবারে বলছে আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডেজ শ্রমিক বা ঋণ দাস শ্রমিক। মানে কি বলছে এখানে, বন্ধক শ্রমিক। অতীতে বন্ধক লেবার বা দান শ্রমিক ছিলেন এবং আইনিতভাবে মুক্তি পেয়েছেন, তবে হ্যাঁ হবে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে শ্রমিক হিসেবে কাজ করে অন্যজনের কাছে, আর সেক্ষেত্রে সেখান থেকে অনেক পরিমাণে ঋণ নিয়েছে। সেই ঋণ নেওয়ার কারণে সেই মালিক কোর্টে কেস করেছে, পরবর্তীতে সেই কেসে কিন্তু মুক্তি পেয়ে গেছেন। সেইরকম পরিবার যদি হয়ে থাকেন, তাহলে এখানে হ্যাঁ ঘরে টিক দেবেন, নইলে না ঘরে টিক মেরে দেবেন। হলো। এবারে কিন্তু এটা গ্রামীণের ক্ষেত্রে হলো। তাহলে এই যে শহর যেটা রয়েছে, এটা যারা গ্রামে বাস করেন তারা এই পর্যন্ত ফিল আপ করবেন। শহরের এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই। এবারে যারা শহরে থাকেন তাদের ক্ষেত্রে কিছু একটু আমি বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, স্টেপ বাই স্টেপ একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো চলুন, এখানে বলছে কি, আবর্জনা সংগ্রহকারী, ভিখারি, গৃহকর্মী, অসহায় বা সহায়িকা কাজের লোন এই পেশায় হলে হ্যাঁ দিন, নইলে না দিন। তারপরে বলছে ভিখারির ক্ষেত্রে হয়ে গেল। রাস্তায় ফেরিওয়ালা, মুচি, হকার, ঠিক আছে, বা রাস্তায় কাজ করা অন্যান্য পরিষেবা প্রদানকারী ব্যক্তি, রাস্তায় ছোটখাটো ব্যবসা করে কাজ করেন, যদি হয় তাহলে হ্যাঁতে টিক মারবেন, নয়তো বা নাতে টিক করবেন। তারপর বলছে নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি শ্রমিক, রং মিস্ত্রি, ওকে, নিরাপত্তা কর্মী, ওকে, সিকিউরিটি গার্ড, কুলি এবং অন্যান্য মাথায় বোঝা বহনকারী শ্রমিক। এই ধরনের শ্রমজীবী পেশা হলে হ্যাঁতে টিক মারবেন, না হলে নাতে টিক মারবেন। তারপরে বলছে ঝাড়ুদার, স্যানিটেশন কর্মী, মালি, পরিচ্ছন্ন কর্মী বা বাগানে দেখাশোনার কাজ করলে হ্যাঁতে টিক মারুন, নইলে নয়তে টিক মারুন। এবারে বলেছে বাড়ি ভিত্তিক কর্মী বা কারিগর, হস্তশিল্পী, দর্জি, বাড়িতে বসে দর্জি বা হস্তশিল্পীর কাজ করলে হ্যাঁতে টিক মারবেন, নয়তো নাতে টিক মারুন। তারপরে কি বলছে পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর, চালক ও এই সমস্ত যে ক্যাটাগরি রয়েছে, যারা গাড়ি, অটো, টোটো, রিক্সা চালান সাথে যুক্ত থাকেন, তারা হ্যাঁতে টিক মারবেন, না হলে নাতে টিক মেরে ছেড়ে দেবেন।
এবারে বলছে ছোট প্রতিষ্ঠান, দোকান কর্মী, সহকারী, পিয়ন, সহযোগকারী, তারপর ডেলিভারি সহকারী, পরিচালক, ওয়েটার, ছোট দোকান বা হোটেলের কাজ করলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে নাতে ক্লিক করবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, অ্যাসেম্বলিয়ার, মেরামত কর্মী, যে কোনো মেকানিক বাড়ি মিস্ত্রি কাজ করলে হ্যাঁ ঘরে টিক দিন, নয়তোবা নাতে টিক দিন। তারপরে একদম লাস্টে কি বলেছে, ধোপা বা চৌকিদার, কাপড় কাচার কাজ বা নৈশ প্রহরীর কাজ করলে হ্যাঁ, নয়তো নাতে টিক দিন। এবারে একদম নিচে চেয়েছে অতিরিক্ত তথ্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে অতিরিক্ত তথ্য এখানে বলছে কি, বয়স 70 বছর, আবেদনকারী বা পরিবারের কোনো সদস্যের বয়স 70 বছরের বেশি হলে তাহলে হ্যাঁ বক্সে টিক মারবেন, আর না হলে 70 বছরের বেশি বয়সী কেউ না থাকলে তাহলে না বক্সে টিক মেরে দেবেন। আপনার পরিবারের কোনো সদস্য আশা, অঙ্গনারী হেলথের কাজ করে কিনা, তো এখানে বলা হচ্ছে পরিবারের কেউ আশা কর্মী, অঙ্গনারী কর্মী বা অঙ্গওয়ারি হেল্পার না হলে হ্যাঁ বক্সে টিক দেবেন। আর পরিবারের কেউ যদি এই সমস্ত পদে চাকরি করেন তবে না বক্সে টিক দিন। এবারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইখানে যদি আপনি ভুল করে দেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। ওকে, এখানে বাতিলের ক্ষেত্রে কি কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। এখানে বলছে পারিবারিক আয় বছরে 8 লক্ষ টাকা, পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হলে হ্যাঁতে টিক মারবেন, আর যদি 8 লক্ষ টাকার কম হয় তাহলে নাতে টিক মারবেন। যদি এখানে আপনি হ্যাঁতে টিক মেরেছেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে, কারণ এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে বাতিল করার মাপকাঠি। ঠিক আছে, এটা মাথায় কিন্তু রাখতে হবে। এবারে বলছে পরিবারের কোনো সদস্য কি আয়কর প্রদান করেন, পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দিলে হ্যাঁ দেবেন, কেউ ট্যাক্স না দিলে না দেবেন। এবারে আসি একদম গুরুত্বপূর্ণ এই যে বক্সটা এখানে যে এসআইআর যে এই জায়গাটায় যেটা রয়েছে, এখানে বলছে এসআইআর ডব্লিউবিএলএ 26-এ ভোটারের জন্য এসএডডি তালিকায় পাওয়া গেছে। এবারে যদি 2026 সালে বিধানসভা নির্বাচনে ভোটার তালিকায় যদি বিশেষ কোনো ফ্ল্যাগ বা এসএসডি মার্কিং থাকে তবে হ্যাঁতে টিক মারবেন, আর যদি না হয় তাহলে সাধারণত ভোটার হলে নাতে টিক মেরে দেবেন। এসআইআর অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতুবি রয়েছে, এখানে নাগরিক তথ্য বা এই সংক্রান্ত কোনো আপনি যদি ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে তবে হ্যাঁ ঘরে টিক মারবেন, এমন কোনো কেস না থাকলে না ঘরে টিক মেরে দেবেন। এবারে আসি মুলতুবি সি ডবল এ আবেদন। ঠিক আছে, নাগরিক তথ্য সংশোধনী আইনে সি ডবল এর অধীনে আবেদন যদি বর্তমানে বিচারাধীন বা মুলতুবি থাকে তবে হ্যাঁ ঘরে টিক মারবেন, আর যদি কোনো আবেদন না থাকলে নাতে টিক মেরে দেবেন। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে, নাম বাদ গেলে হ্যাঁতে টিক মারবেন, বাদ না গেলে নাতে টিক মেরে দেবেন। পরবর্তী ফর্মে এই যে বক্সটা রয়েছে এই বক্সে কিন্তু টিক চিহ্ন মারতে হবে। এই মারার পরে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরোক্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং যেখানে প্রযোজ্য সেখানে আমি সমস্ত প্রয়োজনীয় নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো তথ্য বাদ দিইনি। আমি জানি যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধাগুলি বন্ধ করে দেওয়া হবে। তো এটা কিন্তু যখনই আপনারা যে সমস্ত তথ্য দেবেন সেগুলো যেন সঠিক হয়, না হলে ভুলভাল তথ্য হলে এখন বর্তমানে নতুন সরকার কখন কি পদক্ষেপ নেবে কেউ বলতে পারবে না, তাই সমস্ত কিছু ডকুমেন্টস সঠিক দেবেন। তারপরে এই যে ঘরটা রয়েছে এখানে কিন্তু সিগনেচার করতে হবে, অর্থাৎ যে আবেদন করছে তার সই এখানে দিতে হবে। এবারে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাঁচি দিয়ে কাটার একটা চিহ্ন দেওয়া রয়েছে এখানে, তো এখানে কাঁচির চিহ্নের নিচের যে অংশটি হলো রসিদ। ফর্মটি যখন জমা দেওয়া হবে তখন দায়িত্বরত অফিসার এই অংশটি কেটে আবেদনকারীর প্রদান হিসেবে ফেরত দেবেন। মানে আপনারা যখন এটাকে জমা দেবেন তখন কিন্তু এটা কেটে আপনাদের ফেরত দেবে। আধার নাম্বার বসাতে হবে, আবেদনকারী যে আবেদন করছে তার নামটা দিতে হবে এবং রেশন কার্ডের নম্বরটা যেমন আপনারা ওপরে করেছিলেন সেইভাবে কিন্তু এখানে বসাবেন, এবং যে আবেদন করছে তার লিঙ্গ সে পুরুষ কি মহিলা সেটা এখানে ঠিক করবেন, যেটা হবে সেটাই বসে টিক মারবেন। তারপরে বলছে জন্ম তারিখ, এটা আপনারা দেখতে পাবেন প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে সালটা বসাতে হবে। আধার কার্ডের দেখতে পাবেন এই জায়গাটায় কিন্তু আপনারা বসিয়ে দেবেন, এই জায়গাটায় জন্ম তারিখটা বসিয়ে দেবেন। সবচেয়ে যে শেষ ফর্মটা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ আপনাদের এখানে কোনো কিছু আর করতে হবে না। আপনারা এগুলো আগে যেগুলো সমস্ত কিছু সব ঠিকঠাক রেখে ফর্মটা জমা দেবেন, এগুলো সরকারি অফিসার যে দায়িত্বে থাকবে সে এটা দেখে ফিল আপ করে দেবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন।
আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।